নমস্কার সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই বলো। আর আমি এখন মোটামুটি ভালো আছি, প্রায় অনেক দিন পরেই ভিডিওটা ছাড়ছি, তাও প্রায় 20-21 দিন মতো হয়েছে ওরকম হয়তো। তো আমি তোমাদেরকে মানে কি বলবো, ভিডিও দিতে পারিনি মধ্যখানে, সেটা তো সবাই জানো কেন দিতে পারিনি। কারণ কি, আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমার ভিডিও করার মতন একমাত্র আমিই আছি, তো আমি ছাড়া অন্য কেউ ভিডিও করতে পারবে না, আমার বর তো করবেই না। আর সেদিন মানে যেদিন আমার সিজার আর কি করা হয়, সেদিন তো উনি অন্যরকম টেনশনের মধ্যেই ছিল। আর যে করতো ভিডিও সে অ্যাকচুয়ালি আমার বোন, তো ওর পরীক্ষা পড়ে গেছিলো মধ্যখানে সেই টাইমটাই, তার জন্য আর করা হয়নি। আমার মেয়ে হয়েছে, সেটা আমি একটা পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম। তো মেয়ে হয়েছে, মেয়ে আমার 18ই নভেম্বর হয়েছে। আর আজ ভিডিওটা তোমরা যখন দেখছো ততক্ষণে হয়তো অনেক দিন হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা করছি। তো আমি আজকে তোমাদেরকে মানে আমার সিজার করেছে তার যে এক্সপিরিয়েন্সটা ছিল, সেটা যে কীরকম ছিল সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। এবং কি আমার মেয়ের মুখটাও তোমাদেরকে দেখাবো, মেয়ের নাম কি রেখেছি সেটাও অবশ্যই বলবো। আমি এতদিন ভিডিও করতে পারিনি কারণ আমার শরীর মারাত্মক খারাপ ছিল, তার পেছনে কারণ কি ছিল সেগুলো তোমাদেরকে আজকে বলবো। তো প্রথম থেকে শুরু করি। তো আমাকে ডেট দেয় 18 তারিখ। তো 18 তারিখে আমি জনকল্যাণ নার্সিংহোমে আর কি ভর্তি হয়ে যাই। তো আমার ওটি ছিল সকালে, আমরা 3 জন ভর্তি হয়েছিলাম একসঙ্গে। তো আমার ওটিটা সবার লাস্টে করা হয়। তো আমার আগে ওরা ভর্তি হয়েছিল, তার জন্য ওদেরকে আগে করা হয়, আমারটা লাস্টে করা হয়। তো আমি আগেই বলেছি প্রত্যেক বডি আলাদা হয়, প্রত্যেকটা প্রেগনেন্সি আলাদা হয়। তো আমার যেটা হয়েছে সেটা যে তার হবে তার কোনো মানে নেই, আর যেটা তোমার হয়নি সেটা যে আমার হবে এটারও কোনো মানে নেই। তো ওরা দুজন যখন আগে ওদের ওটি করা হয়, ওদেরটা দেখছিলাম যখন, মানে একই রুমে নিয়ে এসেছিল, আমাকে তো শুয়েই রেখেছিল প্রথমে। তো নিয়ে এসেছিলো যখন, তখন একটু ভয় ভয় করছিল। প্রসেসটা আমি পুরো প্রথম থেকে তোমাদেরকে বলছি। প্রথমে আমাকে চেক আপ করে, অন্য একটা রুমে গিয়ে চেক আপ করে যে বাচ্চার হার্টবিট কীরকম আছে, কি মানে কীরকম সুস্থ আছে, থাইরয়েডের কোনো সুগারের ওষুধ খাই কি না, এই সমস্ত করার পরে ভর্তি নেয়। ভর্তি নেওয়ার পরে ওদের যে নাইটি থাকে পেছনে আর কি দড়ি দেওয়া, সেগুলো পরিয়ে দেয়। দেওয়ার পরে আমাদের স্যালাইন চালু করে দেবে। চালু করার পরে অনেক ধরনের ইঞ্জেকশন দিয়েছিল, তো প্রায় 4-5টা ইঞ্জেকশন পরপর দিয়েছিল। একটা ইঞ্জেকশন দিয়েছিল, বললো যে এটা হয়তো একটু জ্বালাপোড়া করতে পারে, যদি কোনো র্যাশ বা কোনো চুলকানি টাইপের কিছু হয় বডিতে তো অবশ্যই জানাতে। তো সেরকম কিছু হয়নি, হালকা একটা ইঞ্জেকশন, এমনি অনেক ধরনের ইঞ্জেকশন দিয়েছিল। দেওয়ার পরে ওদের দুজনের ওটি প্রথমে হয়। ওদের ওটি করার পরে প্রথম ওটি যখন করে, তো ওকে যখন নিয়ে এসেছিলো রুমের মধ্যে, তো ওকে যখন নিয়ে এসেছিলো ও সঙ্গে সঙ্গে বমি করেছিল, গা কাঁপছিল, শীতে গা কাঁপছিল, তারপর ওর সঙ্গে সঙ্গে বমি করে ফেলেছিল। তারপর ওকে বেডে যেয়ে শোয়ালো, মানে বেডে শোয়ানোর যেই সিনটা, ওটা দেখে আমি সত্যি ভয়ই পেয়েছিলাম যে পেটে অতটা কাটা, তারপরে যদি ওই রকমভাবে শোয়ায়, মানে আর কি বলবো, ক্যামেরাতে আমি দেখাতে তো পারছিলাম না যে কী করে শোয়াচ্ছিল, এরকম করে ধরলো, ধরে ফেলে দিল, এরকম একটা। তো তারপরে আরেকটা মেয়ে যে ছিল, ওর ওটি ছিল, তো ওর শরীরটা ভীষণই খারাপ ছিল, কারণ কি ওর হাই প্রেশার ছিল। ওর হাই প্রেশারের জন্য ওকে প্রথমে অনেক ইঞ্জেকশন দেওয়া হয়, মানে প্রেশারটা কমানোর জন্য। না হলে ওকে ওটিতে নিয়ে যাওয়ার আগে না হলেও 15টা ইঞ্জেকশন দেয়, তারপরেও ওর প্রেশার কমে না, না কমলে ওকে ওই অবস্থাতেই। আর ওকে যখন রুমে নিয়ে এসেছিলো তার সঙ্গে সঙ্গেই আমাকে তুলে নিয়েছিল। তো এখানে যেটা বলবো, ইঞ্জেকশনের পার্ট মানে ওটিতে নিয়ে যাওয়ার আগে যে ক্যাথেলারটা যেই বসায় না, যেটা আর কি ভ্যাজাইনার মধ্যে, তো ওটা একটু পেনফুল হয়, একটু লাগে। তো আর ইঞ্জেকশানে খুব একটা আমি ভয় পেতাম না, তো ইঞ্জেকশানে লাগেনি। কিন্তু একটা ইঞ্জেকশন যেটা বলেছিলাম যে ওরা বলছিল একটু জ্বালাপোড়া করতে পারে, ওটাতে জ্বলছিল। তো তারপরে ওকে যখন নিয়ে এসেছিলো, ও নিয়ে আসার পরে ওর কী কন্ডিশন ছিল সেটা আমি দেখতেও পারিনি, কারণ ওকে নিয়ে এসছে সঙ্গে সঙ্গে আমাকে বের করে নিয়ে গেছে। তো আমাকে নিয়ে যাওয়ার সময় আমার একটু ভয় লাগছিল, একটু কান্না পাচ্ছিল, কিন্তু মনে একটা জিনিসই ছিল যে ওর ওই হাই প্রেশার দেখেছি, তো তার জন্য একটু ছিল যে না, ভয় পাওয়া যাবে না, টেনশন করা যাবে না। আমি হাসতে হাসতেই গেছি। আমার শাশুড়িকে দেখে একটু কান্না কান্না পাচ্ছিল আমার, কারণ উনি আমার দিকে তাকিয়েই ছিল এরকমভাবে, তার জন্য একটু কান্না পাচ্ছিল। কিন্তু ঠিক আছে, আমি কাঁদিনি। আমি এক্সাইটেডই ছিলাম বেশি, যে এতদিন অপেক্ষা করে যার জন্য ছিলাম, ফাইনালি তাকে আমি দেখবো, সে আসছে, তো সেটা নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম। আমার ভয় তেমন একটা তখন করছিল না।
তো ওটি রুমে নিয়ে যাওয়ার পরে ওটি রুমটা খুব সুন্দর গরম ছিল, আমার এমনি শীত করছিল সকালবেলাটা, তো পা আমার ভীষণই ঠান্ডা হয়ে গেছিলো। তো ওখানে নিয়ে যাওয়ার পরে একটা বেশ মানে যেরকম গরম আমি চাচ্ছিলাম সেই ধরনের গরম আমি পেয়েছিলাম। তো ওটি রুমে নিয়ে যাওয়ার পরে বেশ ভালো গরম ছিল, আমাকে বেডে শুইয়ে দিল, তারপরে তো ইঞ্জেকশন যেটা আর কি অ্যানেস্থেশিয়া দিল আমার পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা আমাকে একটা কথা বললো, কোনো অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই বলো, ব্যাস এইটুকুই। তো ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম আমার পা ঝিঝি লাগছে, তো বলছে ওটা হবে। তো আমার পা সঙ্গে সঙ্গে ঝিঝি লাগা শুরু হলো, মানে ইঞ্জেকশনটা পুশ মনে করেছে সবটুকুও মনে যায়নি, তার মধ্যেই পা ঝিঝি লাগা শুরু হয়ে গেছে, পা ঝিঝি লেগে গেল, হঠাৎ করে পা গরম হয়ে গেল। পা গরম হওয়ার পরে কয়েক সেকেন্ডের ভেতরে আমার আর কোনো পায়ে সার নেই, কোমরের তো সার নেই, আমি নিজে নিজে শুতেও পারছি না, বসতে পারছি না, মানে আর কি বুঝতে পারছি যে শুতে পারবো না একা একা, ওরাই শুয়ে দেয়। শুয়ে দিল, শুয়ে দেওয়ার পরে তারপরে যা হয় আর কি, আমার চোখের উপর একটা পর্দা দিয়ে দিয়েছিল। তো ওরা প্রথমে আর কি টেস্ট করছিল যে আমার পেটটা পুরোপুরি অবাস হয়েছে কিনা, তো ওটা পুরোপুরি অবাস হয়ে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যে আমি কিচ্ছু টের পাইনি। তো ওরা বুঝতে পেরে যায়, ওরা কিছু একটা করে হয়তো, যার জন্য বুঝতে পারে যে এবার করা যাবে অপারেশনটা। তো তারপরে আমার চোখের পরে আর কি দিয়ে দিয়েছিল একটা পর্দা টাইপের, সেটা এরকম পর্দা না, একটা কাপড় দিয়ে দিয়েছিল শুধু চোখের উপরে। তো চোখের উপরে কাপড় দেওয়ার পরে আমি কিচ্ছু টের পাইনি কিছুক্ষণের মধ্যে, শুধু একটা জিনিস টের পেয়েছিলাম, সেটা হচ্ছে টান লাগছিল ভীষণ, আমার বুকে টান লাগছিল। বডি তো শোয়ানো ছিল, হাত দুটো আর কি সাইডে এরকম করে দেওয়া ছিল, তো বডি হাত এরকম ছিল, তো বডি এরকমভাবে নড়ছিল আর কি, যে কিছু একটা প্রেশারে ইয়ে হচ্ছে, বের করছে বা কিছু এরকম ধরনের বডিটা নড়ছিল, আর এই বুকে টান লাগছিল ভীষণ, মানে সেটা বলে বোঝানোর মতো না, বুকে টান লাগছিল, কিছু একটা বেরিয়ে যাবে বুকের থেকে এরকম মনে হচ্ছিল, বুকে টান লাগছিল ভীষণ, কিন্তু সেটা আমার ব্যথা লাগেনি। অনেকে বলে যে বুকে যখন টান লাগে অনেক সময় ব্যথা করে, তো আমার ব্যথা করেনি, আমার অনেকটাই অবাস ছিল, সেটা আমি পরেও বলছি। তো আমার ব্যথা তেমন একটা লাগেনি, সত্যি কথা বলতে আমার ভালো লাগছিল, যখন আমার বুকে টান লাগছিল, হাতে এই সমস্ত জায়গাতে টান লাগছিল না, তখন আমার সত্যি বলছি আমার ভালো লাগছিল, কারণ কি আমার না মানে ঘরের ওয়েদারটা ওরা এমন করে রেখেছিল যেটা আমার মানে কি বলবো ওরকমই চাচ্ছিলাম, ঠান্ডার মধ্যে ওরকম ছিল। তারপরে টান লাগছিল, ওটা মনে হচ্ছিল মাসাজ হচ্ছে শরীরে, একটা বেশ টানা হেঁচড়া হচ্ছিল, আমার ভালো লাগছিল অ্যাকচুয়ালি, আমার ব্যথা একটুখানিকও করেনি। লাগে না বেবিকে বের করতে, বেশিক্ষণ লাগে না, কিন্তু একটা ওটি করতে 40 মিনিট প্রায় লেগে যায়, বেবি বেরোতে 15 মিনিট মতো লাগে। এবার তারপরে যে সেলাই থাকে বা পেস্টিং থাকে এগুলোই করতে সময় লাগে। তো ওকে বের করলো, যখন বের করে আমার পর্দাটা সরালো চোখের উপর দিয়ে, বললো যে দেখো কি হয়েছে, আমি এবার দেখে বললাম মেয়ে। তো আমি অনেকটাই খুশি ছিলাম, কারণ আমি সত্যি বলছি প্রথম থেকে নিউট্রাল ছিলাম, আমার মেয়েও চাই না ছেলেও চাই না, আমার সুস্থ বাচ্চা চাই, এটাই ইচ্ছা ছিল। তো মেয়ে হয়েছে, ওর বাবার খুব শখ ছিল, এটা মেয়ে শখ সবারই থাকে, তো উনি খুব খুশি হয়, তো ওর জন্য আমিও অনেক খুশি হই। কিন্তু আমার প্রথম থেকেই ছেলে হোক মেয়ে হোক, তো তোমরা জানোই যে কোথার থেকে এসে এই প্রেগনেন্সি আমি পেয়েছি, তো তার জন্য আর সেরকম কোনো মনের ইচ্ছা আমার ছিল না, যা হোক সুস্থ হোক স্বাভাবিক হোক, এটাই চেয়েছিলাম, সুস্থ স্বাভাবিক বাচ্চা হোক শুধু। এবার তারপরে ওকে দেখিয়ে ওকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে সেলাই দিয়েছিল, ভেতরে কিছু কিছু পার্ট হয়তো সেলাই ছিল, আমার পেস্টিং করা কিছু কিছু পার্ট সেলাই ছিল। ওকে যখন বের করলো দেখানোর পরে আর কি যে অপারেশন করছিল তাকে আমি দেখতে পাচ্ছিলাম, তো ওনাদের চোখে না চশমা ছিল, তো চশমাতে না দেখা যায় আর কি, ওই ভিজুয়ালটা দেখা যায় তো চশমাতে, তো আমি দেখেছিলাম। তো ওকে যখন বের করছিল তার কিছুক্ষণ আমাকে দেখানোর পরে কিছুক্ষণের মধ্যে আমি শুয়েছিলাম, তবুও আমার মাথা ঘোরাচ্ছিল ভীষণ পরিমাণে। তো আরও কি ওকে বের করছে, ওকে আবার অপারেশন হচ্ছে, তারপরেও আমার যে স্যালাইনের চ্যানেল ছিল যেটা বা হাতে, সেখানে ওরা কন্টিনিউয়াসলি 4-5টা ইঞ্জেকশন দিয়েছিল, সেটা আমি টের পেয়েছিলাম আর কি, বুঝতে পেরেছিলাম। ওকে বের করার কিছুক্ষণের মধ্যে আমার মাথা ঘুরেছিল ভীষণ, শুয়ে শুয়ে বুঝতে পারছিলাম যে আমার মাথা ঘুরছে। তারপর আমাদের চশমাতে একটু ভিজুয়াল দেখা যাচ্ছিল, যার জন্য হয়তো হতে পারে, জানি না কেন মাথা ঘুরছিল, এবার রক্ত অনেকটা বেরিয়ে যায় তার জন্য মাথা ঘুরতে পারে। তো আমি বললাম আমার মাথা ঘুরছে, তো ওরা চোখের পরে সেই পর্দাটা আবার দিয়ে দিলাম, আমি চোখ বন্ধ করলাম, আমি রিল্যাক্স একদম, কিচ্ছু না, কোনো ভয় না, কিচ্ছু কোনো রকমের কিছুই ছিল না, তখন আনন্দই হচ্ছিল যে বেবিটা বেরিয়ে গেছে, ভালো লাগছে। তো তারপরে ওটা সেলাই করলো, পেস্টিং করলো, এবং কি আমার না একটা জিনিস, হয়তো কিছু অংশ কাটে আর কিছু অংশ হয়তো পুড়িয়ে পুড়িয়ে আর কি কাটে, আমি কারণ কি আমি ধোয়া টের পাচ্ছিলাম, ধোয়া আর হচ্ছে গিয়ে মানে পোড়া গন্ধ আসছিল, চামড়া পোড়া গন্ধ, এটাও বুঝতে পারছিলাম। তো আমার তাই মনে হলো যে ভেতরে কিছু মানে ওরা ওদের মেশিন টেশিন দিয়ে হয়তো পুড়িয়ে কোনো লেয়ার কাটে, হয়তো চাকু দিয়ে হয়তো কাটে না,
তাই মনে হলো। তো সেলাই তো করেছিল একটা দুটো, আমি দেখেছিলাম সেলাই করতে। তারপরে গিয়ে পেস্টিং লাগালো। তারপরে যখন আর কি আমার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমাকে পাশে আরেকটা বেডের নিয়ে তারপরে আমার রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে যাওয়ার পরে আমার নাইটি যেটা ছিল ওটা ব্লিডিং প্রচণ্ড ছিল, তার জন্য ওটা চেঞ্জ করে আরেকটা পরানোর পরে তারপরে বেডে দেয়। তারপরে আমাদের বাড়ির থেকে সবাই দেখতে যায়। তো দেখতে যখন যায় আমাকে, তখন আমি বাড়ির সামনে জিজ্ঞাসা করছিলাম কে কে গিয়েছিল দেখতে। মানে ওটা না আমার কাছে হ্যালুসিনেশনের মতো হয়ে গেছে, আমার মনেই নেই যে আমাকে কে কে দেখতে গেছিলো। পুরো ওটিতে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত ওখানে দাঁড়িয়ে কে কে ছিল সেটা আমার মনে নেই। আমাকে ভেতরে বেডে দেওয়ার পরে সেখানে কে কে আমাকে দেখতে এসছে সেটাও আমার মনে নেই, পুরোপুরি মনে নেই। পুরো আমার বর ছিল এইটুকু আমার মনে আছে, আর কে কে ছিল আমার মনে নেই। তো বেডে দেওয়ার পরে যাই হোক, বিকালবেলা যখন হলো 4টের সময় আবার দেখতে দেয়। আমার মেয়ে হয়েছিল 11:35 সামথিং এরকম টাইমে। আবার বিকালবেলা ওদের তারপর বের করে দেয়। বের করার পরে বিকালবেলা যখন দেখতে আসে 4টের দিকে, 4টের সময় যখন দেখতে আসে তখন আমি হালকা হালকা আমার ব্যথা হচ্ছে, আমি টের পাচ্ছি। তো ব্যথা হচ্ছে বলতে এটা আমার পিরিয়ডের ব্যথা যেরকম টাইপের হয় সেই ব্যথা হচ্ছিলো। কাটা জায়গায় যে ব্যথা তা না, পেটের মধ্যে পুরোটা ব্যথা হচ্ছিলো, পিরিয়ডের ব্যথার মতো হচ্ছিলো। তো খুব যে তীব্র তা না। ওরা এসছে, আমি কথা বলতে পারছিলাম না, এটুকু আমার মনে আছে। আর যখন এসছি আমি রুমে, আমাকে বেডে দেওয়ার পরে তখন আমার প্রচণ্ড পরিমাণে শীত লাগছিল। এত পরিমাণে শীত লাগছিল মানে 4টে-5টা কম্বল আমাকে চাপা দিয়েও আমার শীত আটকানো যায়নি। পুরো সারা রাত আমার শীত করেছে। নর্মালি শীত মানুষের 2-3 ঘন্টা করে, তারপরে কি আস্তে আস্তে গরম লাগে, কিন্তু আমার পুরো সারা রাতই শীত লেগেছিল। পরের দিন সকালে গিয়ে গরম অনুভব মানে নর্মাল হয়েছিল, আমার গরম লাগেনি একদমই। সিজার করার পরে অনেকের গরমও লাগে, শীত লাগে তারপরে কি গরম লাগে। তো আমার শীতটাই লাগছিল, আমার গরম লাগেনি। ভীষণ কাঁপছিলাম শীতে, একদম থরথর করে কাঁপছিলাম, এত পরিমাণে শীত লাগছিল আমার। তো বিকালে যখন দেখতে আসে তখনও আমার শীত লাগছে। তখন আমি কথা বলতে পারছি না, মানে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। শীতের জন্য না, মানে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে আর কি। বুঝতে পারছি ব্যথা হবে, কষ্ট হচ্ছে। এমনি কথা বলতে বারণ করে ওখানে যারা যারা কি নার্সরা থাকে, তারা কথা বলতে বারণ করে যে কথা বলো না, বেশি কথা বলো না। তো আমার বরকে আমি বলছি, ও শুনতে পাচ্ছে না। কী বলেছিলাম কিচ্ছু মনে নেই এখন। ও শুনতে পাচ্ছে না, ও সামনে ঝুঁকে শুনছিল আমার কথা, আমি কি বলছিলাম। তো এই হচ্ছে বিকালের কাহিনী। রাতের বেলার কাহিনী হচ্ছে যে 2জন আমার সঙ্গে ছিল, তো ওরা অ্যাকচুয়ালি রাতের বেলা ভীষণ ব্যথাতে যন্ত্রণাতে নাকি আর কি করেছে, করেছে অনেকটাই। আমিও আওয়াজ পাচ্ছিলাম, ব্যথা আমারও করছিল। ওই পিরিয়ডের ব্যথার মতনই ব্যথা করছিল, খুব বেশি করছিল আমি তা বলবো না, আমার অল্পই ছিল। তো ওখানে যারা আর কি মাসিরা আমাদের সঙ্গে ছিল, তো ওরা বলছে এই দুটোতে ব্যথাতে চিৎকার করছে। ও তো দেখি ঘুমাচ্ছে, ও তো কোনো টিৎকার করে না, ওর কি ব্যথা করছে না। আমি চুপচাপ রয়েছে, কথা এমনি বলতে পারছি না, শুনছি সবই। ওরা চিৎকার করছে ব্যথাতে একটু একটু। ওদের তারপরে ইঞ্জেকশন দিয়ে দেয়। টেনশন তোমাদের করার কোনো দরকারই নেই, ইঞ্জেকশন দিয়ে দেবে, ব্যথা সেকেন্ডের ভেতরে উড়ে যাবে, কোনো টেনশনের দরকার নেই। তো ওদেরকে ইঞ্জেকশন দিল প্রথমে। তো আমি বললাম মাসি আমাকেও একটা দিয়ে দাও ইঞ্জেকশন, কারণ ব্যথা আমার করছে যে খুব বেশি করছে, আওয়াজ আমার মুখ দিয়ে বেরোচ্ছে না। তো আমাকেও দিল একটা ইঞ্জেকশন দেওয়ার পরে সকালবেলাটা ব্যথা একদমই ছিল না। সকালবেলায় উঠে আর কি আমাদেরকে বসিয়েছে, আমরা বসতেও পেরেছি, ব্রাশ করেছি, কিন্তু হাঁটাইনি, বসেছিলাম। তো আমার সিজার করার পরে যেই ক্যাথেলার বসিয়েছিল সেটার ব্যথাটা আমার কমে গেছিলো, ব্যথা ছিলই না। অনেকের আবার ওটা বসানোর পরে মানে অস্বস্তি হয়, বসতে পারে না, ব্যথা করে। আমার ওটাও ছিল না, আমার ব্যথা করেনি। তো এবার তারপরে সারাদিনই শুয়েই ছিলাম, ব্যথা খুব একটা ছিল না বলতে গেলে, অনুভবই হচ্ছিল না ব্যথা। কথা বলতেও পারছিলাম, কথা বলতেও কোনো অসুবিধা ছিল না। তারপর আমাদেরকে বলেছিল বাড়ির থেকে যখন যায় লোকজন, তো তখন বলেছিল লিমকা নিয়ে আসতে, লিমকা খেতে বলেছিল, বিস্কুট খেতে দিয়েছিল। ডাক্তার ফোন করে কথা বলছিল আমাদের সঙ্গে যে খিদে পাচ্ছে কিনা, আমরা বললাম পাচ্ছে। সেদিনকে দুপুরে গলা ভাত আমাদেরকে দেয় খেতে। তারপরের দিনকে যেটা 3য় দিনে, তো মেয়েকে নিয়ে আসে, অনেকবারই দেখি। 3য় দিনে আবার ওটি ছিল ওনাদের। তো সেগুলো পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা আমি শেয়ার এখানে করবো না। তো আমি ওদের পর একটু রাগও আমার হয়েছিল রাতের বেলা, মানে সেদিনকে সারাদিন মেয়ে আমার কাছেই ছিল, কারণ ওদের আবার ওটি ছিল সেদিনকে। মেয়ে সারাদিন আমার কাছে, সারা রাত আমার কাছে, ও কাঁদছিল ভীষণ। ওরা নাক ডেকে ঘুমাচ্ছে আমার মেয়েটাকে। আর আমার প্রথমে মানে ব্রেস্ট মিল্ক আমার আসেনি, প্রথম 4টে দিন তো আসেনি। আমি বাড়ি আসার পরে 5 দিনের দিন তারপরে এসছে। তো তার মধ্যে মেয়েকে বোতল খাওয়ানো শুরু হয়ে গেছে। আর কী করা যাবে এখন যদি আমার না হয়, তো আমার দুধ আসেনি প্রথমে।
তারপরে ওদেরকে যাই হোক পরের দিনকে তো ছুটি ছিল, আমার অসুবিধা হয়নি। আমি বাথরুমে যাচ্ছি পরের দিনকের থেকে, মানে ইঞ্জেকশনের পরে ইঞ্জেকশন তোমাকে দিতেই থাকবে, ব্যথার ওষুধ, ব্যথার ইঞ্জেকশন। ওখানে যতদিন থাকবে ততদিন অনুভবই হবে না যে তোমার সিজার হয়েছে বা কিচ্ছু, কোনো ব্যথা কোনো কিচ্ছু না। আমি বাথরুমে গেছি, বাথরুমে গিয়ে আমি বলছি আমাকে নিয়ে যেতে হবে না, আমি যেতে পারবো, আমার ব্যথা করছে না। ব্যথা হলো যেদিনকে ছুটি দেবে তার আগের দিনকে, তৃতীয় দিনের দিনকে আমার ব্যথা হলো সন্ধ্যার সময়। এত পরিমাণের ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না, একা একা যাবো কি, আমি বাথরুমে যেতে পারছি না। সেদিনকে ক্যাথেলার খুলে দিয়েছিল, তার জন্য আমি আর মানে কি বলবো, একা একা যেতেও পারছি না, হাঁটতে পারছি না, প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। রীতিমতো আমি সন্ধ্যার সময় কান্না করছি যে আমার এত পরিমাণে ব্যথা করছে। তারপর মাসি এলো, মাসি মানে নার্স প্লাস মাসি, উনি এসে আমাকে ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার 8 ঘন্টার ভেতরে ব্যথা নেই, কমে গেল। ব্যথা কমার পরে সারা রাত মেয়ে আমার কাছেই ছিল, ভীষণ কাঁদছিল সেদিন। তো ব্যথা কমে গেল। পরের দিনকে সকালে মেয়েকে আমিই রেডি করেছি, বাড়ি আসবো, ভীষণ আনন্দে ছিলাম। 11টা, আমি কখন 11টা বাজবে, কখন 11টা বাজবে, এইটাই মানে ইয়ে করছিলাম শুধু। তারপরে তো বাড়ি এলাম, বাড়ি এসে সেদিনকে ব্যথা আমার আবার করে, মোটামুটি ভালোই ব্যথা করছিল। সেদিনকে আমার মেয়েকে আমি রাখতে পারিনি, ও ঠাকুমা রেখেছিল। তো ও ঠাকুমা রেখেছিল, একদিনের মধ্যে মেয়ের ঠান্ডা লেগে যায়। তো আমার কাছে রাখেনি, অন্য ঘরে ছিল। তো আমার মনে হলো যে ওর হয়তো মার কাছ থেকে আলাদা রাখাটা উচিত না। তো ওর ঠান্ডা লেগেছে, তো যতই ব্যথা হোক এখন। আরও তখন আমার মা বাড়ি আসেনি, আমার মা বোম্বে ছিল 10 দিন। আমার মেয়ে হয়েছে তার 12 দিন পরে আমার মা এসছে। তো ওই যে 12টা দিন মানে ব্যথা কমে যেত, বেশি হতো না, ব্যথা আমার কমাই ছিল। বাড়ি এসে আমার ব্যথা হয়েছিল, কারণ কি মেয়েকে 24 ঘন্টা আমাকে রাখতে হয়েছিল, সঙ্গে আমার কেউ ছিল না সেই সময়টা। আমার বর চলে গেল দোকানে, ওনার ভীষণ চাপ কাজে, উনি থাকতে পারবে না। এবার শাশুড়ি সারাদিন বাড়ির কাজ করবে, উপর নিচ, উপরে ছিলাম আমি। তো মেয়ের ন্যাকড়া ধোবে কখন উনি, তারপরে রান্না করবে কখন, বাড়ির কাজ করবে কখন, আমার কাছেই বা আসবে কখন। তো রীতিমতো আমি একাই ছিলাম ওকে দেখার জন্য। তো 10 দিন পর্যন্ত, তারপরে 5-6 দিন পর্যন্ত একাই রাত জেগে দিনের বেলার, মানে দিনের বেলাটা আর পুরো রাতটা আমিই দেখেছি, তখনও ব্যথা অত বেশি ছিল না, যার জন্যই পেরেছিলাম। তো ওকে ওইভাবে কোলে নিতে নিতে তো এখন তার ইঞ্জেকশন পাওয়া যাচ্ছে না, ব্যথার ওষুধও পাওয়া যাচ্ছে না। এবার আস্তে আস্তে ব্যথাটা আর কি হলো। তো আমি পুরো বিছানা সজ্জা হয়ে গেলাম। তবুও কি করব, দিনের বেলা বরকে পেতাম না, উনি দোকানে থাকতো। এমনও দিন এসছে আমার মেয়ে মানে বাথরুম করে ব্রিজের ভেতর শুয়ে আছে, আমি উঠতে পারছি না, আমি মরার মতো মানে ওইভাবে পড়ে রয়েছি একটা লাশের মতো। আমার ভীষণ কষ্ট হতো তখন। তো মানে পড়ে রয়েছি, আমি উঠতে পারছি না। আমার মেয়ে ওইভাবে বাথরুম করে ওর মধ্যে শুয়ে আছে, আমি উঠতে পারছি না যে ওকে আমি পাল্টে দেবো। হেলথের থেকে লোক এসে মানে আর কি ওকে দেখতে এসেছিল, আমি বলছি আমাকে একটু তুলে দাও, তো উনি আমাকে তুলে দেয়। এই হচ্ছে। তো তারপরে নানা রকমের টেনশন ছিল, ভীষণ পরিমাণে টেনশন যে বাচ্চার খেয়াল আমি রাখতে পারছি কিনা, এই টেনশন ছিল। তারপরে আমাদের বাড়ির থেকে কেউ আসতে পারেনি, কারণ সবাই ব্যস্ত ছিল, আমার বোনের পরীক্ষা ছিল, মা বাড়ি ছিল না। তারপরে আমার মাসির নতুন কাজ ছিল, তো কাজের জন্য আসতে পারিনি। তো ওকে একা দেখা, নিজের শরীর খারাপ, মানে নানা রকমের টেনশনে 5-6 দিন পরে মানে আর কি এত পরিমাণে শরীর খারাপ করে, হঠাৎ করে জ্বর আসে, গা কাঁপছিল আমার, তারপরে খিঁচুনি হচ্ছিল, গা কাঁপছিল। এবার একটা ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো তখন। তো ডাক্তারকে ফোন করা হয়, উনি বললো প্যারাসিটামল খাওয়াতে, সিজারে পরে নাকি এরকম হয়। তারপরে প্রায় ওটা অনেকক্ষণই ছিল। তারপরে গিয়ে আমার শীত লাগছিলো প্রচণ্ড, সারা ঘরের কম্বল আমার ঘাড় পরে চাপা দিয়ে রেখেছিলো, তবুও আমি কাঁপছি শীতে। তো চিৎকার করছিলাম, নিজের উপরে কন্ট্রোল ছিল না, ওই টেনশনের জন্যই হয়েছিল ওটা। তো তারপরে মা সে এখনই গিয়ে একটু রিলিফ হয়েছে, কিন্তু কোনো জিনিস নতুন হলে সেটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। তো অ্যাডজাস্ট করতে সময় লাগছিলো কি, আরও তখনও কেউ ছিল না যেহেতু সঙ্গে, তার জন্য একটু বেশি প্রবলেম হচ্ছিলো। তো তোমাদেরকে আমি অ্যাডভাইস এটাই দেবো যে যাই করো সঙ্গে কাউকে রেখো, আমার মতো এই ভুলটা যেন না করো। ভীষণ কষ্ট হয়, কারণ কি বাচ্চা কোলে নিয়ে ওইভাবে সিজারের পর কোলে নিয়ে রাখা পসিবল হয় না। আমার মধ্যখানে ডাক্তারের কাছে আবার যেতে হয়, কারণ আমার ব্যথা এত পরিমাণের বেশি ছিল। তো ওখানে গিয়ে উনি আবার পেস্টিং করে দেয়, বলে সেলাই ভালো আছে, তবুও বাচ্চাকে 24 ঘন্টা নিজেকে দেখতে হচ্ছে, সেটা করো না, অন্য কাউকে সঙ্গে নাও, কারণ এটা সেলাইয়ের জন্য ভালো না। কারণ কি 3 কিলো ওয়েট যদি পেটের উপরেই থাকে, তো কি করে সেই মানুষটা সুস্থ থাকে। এখন অনেক দিন হয়ে গেছে, আজকে একটু ব্যথা কম, প্রায় দিন ব্যথা হয় রাতের বেলা, আজকে একটু কম, আবার কখন বেশি হয় জানি না। তো এই হচ্ছে আমার কাহিনী, এই চলছে। আর
আশা করি তোমরা যারা সিজার করতে যাচ্ছ ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমার কিন্তু খুব একটা প্রবলেম হয়নি, প্রবলেম একটু তো হবেই, একটা কাটা জায়গা কেটেছে সেখানে ব্যথা তো অবশ্যই হবে, একটু প্রবলেম হবে, কিন্তু খুব বেশি টেনশন করার দরকার নেই। আমার খুব বেশি প্রবলেম হয়নি, টেনশন করলেই কিন্তু প্রবলেমটা হয়, হাই প্রেশার যদি হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তো প্রেশারটা বাড়িও না, টেনশন করো না, ভালো থাকো, সুস্থ থাকো। একবার দেখাই আমার মেয়েকে তোমাদেরকে। এই আমার মা, এই যে মেয়েকে নিয়ে শুয়ে আছে এখন। ও নানা রকম আওয়াজ বের করতে থাকে মুখের থেকে, আর নানা রকমের এক্সপ্রেশন দেয় মুখের, তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। তো ঘুমের এখন কাদা উনি, তো ঘুমের ভেতরে কোলে নিয়েছি। এই হচ্ছে আমার মেয়ে। এটা হাসো, তুই চোখ খোলো, তুই চোখ খোলো, দেখো তোমাকে কারা কারা দেখবে সবাই, তো ওঠো। গভীর ঘুমে ও এখন। তো মেয়ের নাম কি রেখেছি সেটাও বলছিলাম। ওর নাম রেখেছে ওর বাবা, অদ্রিতা মণ্ডল ওর নাম রেখেছে, এটা আমার কোনো হাত নেই। তো তার জন্য আমি তোমাদেরকেও বলিনি যে তোমরা বলো কি নাম রাখা যায়। তোর বাবা আগের থেকে ঠিক করে রেখেছিল, তোর বাবা রেখেছে, তাই তো? বাবা রেখেছে তোমার নাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা বলো, উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা আমি করব। অনেক সময় পেরে উঠি না, তবুও চেষ্টা করব। আর আরেকটা কথা, যে সিজারের পরে একটু ব্যথা থাকে, তো সেটা নিয়ে টেনশনের কোনো দরকার নেই। সঙ্গে 24 ঘন্টা কাউকে রেখে নিও, আমার মতো ভুল করো না, তাহলে কষ্ট একটু হবে। আমার মাকে শোনালাম কথাটা অ্যাকচুয়ালি।